সবাইকে নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। আজকের এই ভিডিওতে আলোচনা করব মুঘল শিল্প, স্থাপত্য, চিত্রকলার বিকাশ, ডেভেলপমেন্ট অফ মুঘল আর্ট, আর্কিটেকচার অ্যান্ড পেইন্টিং, যেটা প্রত্যেকটা ইতিহাস ভিত্তিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি আইকিউ। ভূমিকাতে বলা যায় মুঘল শিল্প স্থাপত্য মধ্যযুগীয় ভারতীয় সংস্কৃতি বা ঐতিহ্যের শীর্ষস্থান অর্জন করে আছে। ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত, বাবর থেকে ঔরঙ্গজেব পর্যন্ত এই ধারায় শিল্প, স্থাপত্য, চিত্রকলার এক অনন্য সমন্বয় দেখা যায়। পারস্য, তুর্কি ও ভারতীয় শৈলীর মেলবন্ধনে মুঘল শিল্প গড়ে ওঠে। এটি শুধু রাজকীয় রুচির প্রতিফলন নয়, বরং ধর্মীয় সহিষ্ণুতা ও জাতীয় সংহতির প্রতীকও বটে। বাবরের সময় শিল্পচর্চার সূচনা। বাবর ছিলেন একজন যোদ্ধা ও স্মৃতিকথাকার। তার আত্মজীবনী বাবরনামাতে প্রকৃতি প্রেম, ফুল ও বাগানের প্রতি গভীর অনুরাগের কথা পাওয়া যায়। শিল্পের প্রতি আগ্রহ থাকলেও যুদ্ধ ও অল্প সময়ের শাসনকালে তাকে বেশি কাজের সুযোগ দেয়নি। তিনি ভারতে 4টি বাঘ ধাঁচের পারস্য উদ্যান প্রবর্তন করেন। তার বাগান পরিকল্পনা পরবর্তীতে মুঘল স্থাপত্যের নান্দনিক ভিত্তি স্থাপন করেছিল। বাবরের বাগান স্থাপত্য। বাবর লাহোর ও আগ্রায় বাগানসহ প্রাসাদ নির্মাণ করেন। তার নির্মিত আরামবাগ এবং চারবাগ ছিল পারস্য শৈলীর প্রভাবে গড়া, যেখানে কেন্দ্রীয় জলাধার, সমান ভাগে বিভক্ত পথ ও বৃক্ষরোপণ ছিল। এই বাগান নকশা পরবর্তীতে হুমায়ুন ও আকবরের আমলেও আরও বিকশিত হয়। প্রকৃতি প্রেম ও সামঞ্জস্যবোধ মুঘল স্থাপত্যের মূল বৈশিষ্ট্য হিসাবে প্রতিষ্ঠিত হয়। আজকের এই ভিডিওতে পুরো মুঘল সাম্রাজ্যের শিল্প, স্থাপত্য ও চিত্রকলার বিভিন্ন বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবে 50টি এমসিকিউ ব্যাখ্যাসহ। বাবরের আমলে পারস্য শিল্পীরা ভারতে আসতে শুরু করেন। তিনি ক্যালিগ্রাফি, বাগান, জলাশয় নির্মাণে উৎসাহ দিয়েছিলেন। যদিও স্থাপত্যের ক্ষেত্রে বড় নিদর্শন নেই, কিন্তু মুঘল শিল্পধারার আদর্শ তিনি রচনা করেন। তার রুচি ছিল সরলতা ও প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি নিবিষ্ট, যা পরবর্তী মুঘল রাজারা রাজকীয় মহিমার রূপ দিয়েছিলেন। হুমায়ুনের শাসনকাল। হুমায়ুনের আমলে শিল্পচর্চা। হুমায়ুনের শাসনকাল রাজনৈতিক অস্থিরতায় ভরা ছিল। শের শাহের কাছে পরাজয়ের পর পারস্যের নির্বাসনে তিনি সেখানকার শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠ হন। নির্বাসনেই তিনি পারস্য শিল্প ও চিত্রকলার সাথে পরিচিত হন এবং তাদের ভারতে আনেন। এই শিল্পীরা পরে আকবরের রাজদরবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তার আমলেই মুঘল শিল্পের তাত্ত্বিক ভিত্তি স্থাপিত হয়েছিল। হুমায়ুনের স্থাপত্য দর্শন। হুমায়ুন ভারতে পারস্য নকশার অনুপ্রবেশ ঘটান। দিল্লির দিনপানাহা নামে নগর পরিকল্পনা তার একটি প্রচেষ্টা ছিল, যদিও তা অসম্পূর্ণ থেকে যায়। তিনি ধর্মীয় ও নান্দনিক উভয় ভাবনা থেকে স্থাপত্যে আগ্রহী ছিলেন। হুমায়ুনের ধারণায় রাজপ্রাসাদ ও বাগানকে রাজনৈতিক শক্তির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছিল। হুমায়ুনের সমাধি। হুমায়ুনের সমাধি কোথায়? দিল্লিতে। মুঘল স্থাপত্যের প্রথম পরিপূর্ণ উদাহরণ। এটি পারস্য স্থপতি মিরাক মির্জা গিয়াস নির্মাণ করেছিলেন। সমাধিটি 4 বাগ পরিকল্পনায় নির্মিত, যেখানে সাদা মার্বেল ও লাল বেলে পাথরের সমন্বয় দেখা যায়। গম্বুজে বিশালতা ও নিখুঁত সুষমা পরবর্তী তাজমহলের নকশায় প্রভাব ফেলেছিল। এই সমাধি মুঘল স্থাপত্যের ক্লাসিক সূচনা। হুমায়ুনের আমলে চিত্রকলার সূচনা। পারস্য শিল্পী মীর সৈয়দ আলী এবং আব্দুস সামাদ। হুমায়ুনের সময় এই দুজন বিখ্যাত চিত্রকর ছিলেন, মীর সৈয়দ আলী এবং আব্দুস সামাদ। হুমায়ুনের রাজদরবারের প্রধান চিত্রশিল্পী ছিলেন তারা পারস্য মিনিয়েচার শৈলী ভারতে প্রচলন করেন। এরা আকবরের রাজদরবারেও চিত্রকলার ভিত্তি স্থাপন করেন। হুমায়ুনের আমলে চিত্রকলায় ধর্মীয় প্রতীকবাদের পরিবর্তে মানবিক ও রোমান্টিক রীতি দেখা যায়। আকবর মুঘল শিল্পের স্বর্ণযুগের সূচনা হয়েছিল, যেটা পরিপূর্ণতা লাভ করেছিল শাহজাহানের সময়। আকবর ছিলেন উদারমনস্ক ও শিল্পপ্রেমী। তিনি স্থাপত্য, চিত্রকলা ও সাহিত্যকে রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে দেখতেন। তার আমলে পারস্য, হিন্দু ও মধ্য এশীয় রীতির সংমিশ্রণে নতুন এক ইন্দো মুঘল শৈলী গড়ে ওঠে। তার সময়ে আগ্রার দুর্গ,
ফতেপুর সিকরি এবং জামে মসজিদ মুঘল মহিমার প্রতীক হয়ে উঠেছিল। আকবরের স্থাপত্য নীতি। আকবর স্থাপত্যের ধর্মীয় সহিষ্ণুতা ও সাংস্কৃতিক ঐক্য এর প্রতিফলন করেন। তার স্থাপত্যে লাল বেলে পাথরের ব্যবহার, সুষম নকশা, খিলান, গম্বুজ ও স্তম্ভের অলঙ্করণ দেখা যায়। হিন্দু রথচক্র, পদ্মফুল, ঘণ্টার প্রতীক ইসলামী রীতির সঙ্গে মিলিয়ে ব্যবহার করা হয়, ফলে তার স্থাপত্য ভারতে বহুত্ববাদী সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছিল। আগ্রার দুর্গ। আকবর 1565 সালে আগ্রার দুর্গ নির্মাণ করেন। এটি লাল বেলে পাথরে নির্মিত একটি বিশাল দুর্গ, যার মধ্যে রাজপ্রাসাদ, দরবার, মসজিদ ও উদ্যান রয়েছে। দিন-ই আম এবং দিন-ই খাস এর স্থাপত্যে রাজকীয় গাম্ভীর্য প্রকাশ পায়। দুর্গের নকশা ও শক্তিশালী প্রাচীর মুঘল প্রশাসনিক স্থাপত্যের আদর্শ উদাহরণ। ফতেপুর সিকরি। আকবরের রাজধানী ফতেপুর সিকরি ছিল। 1571 থেকে 1585 পর্যন্ত তার রাজধানী ছিল। শিল্প নিদর্শনের একটা গুরুত্বপূর্ণ পীঠস্থান ছিল এই ফতেপুর সিকরি। রাজপুত স্থাপত্য ও পারস্য শৈলীর সংমিশ্রণে এই শহরটি গড়ে উঠেছিল। বুলন্দ দরওয়াজা, যেটা তিনি গুজরাট জয়ের পর নির্মাণ করেছিলেন, যোধাবাই প্রাসাদ, পঞ্চমহল ও শেখ সলিম চিশতির দরগাহ এর প্রধান নিদর্শন। শহরের সামঞ্জস্যপূর্ণ নকশা ও ধর্মীয় মিলনের বার্তা মুঘল স্থাপত্যে চূড়ান্ত রূপ দিয়েছিল। বুলন্দ দরওয়াজা আকবরের দাক্ষিণাত্য বিজয়ের স্মৃতিসৌধ, 54 মিটার উচ্চ এবং প্রবেশদ্বারে পারস্য খিলান, ইসলামিক ক্যালিগ্রাফি ও হিন্দু অলঙ্করণ একসঙ্গে ব্যবহৃত হয়েছে। এটি ক্ষমতার পাশাপাশি সহিষ্ণুতার প্রতীক। দরওয়াজার স্থাপত্যের মহিমা ও নান্দনিকতা মুঘল স্থাপত্যের স্থাপত্য সচেতনতা নির্দেশ করে। আকবর রাজদরবারে চিত্রশালা প্রতিষ্ঠা করেন। পারস্য শিল্পী আব্দুস সামাদ ও মীর সৈয়দ আলী, যারা হুমায়ুনের সময়ে চিত্রকর হিসাবে মুঘল দরবারে প্রবেশ করেছিলেন, তাদের নেতৃত্বে আকবরনামা, তুতিনামা প্রভৃতি গ্রন্থ অলঙ্কৃত চিত্রসহ তৈরি হয়। চিত্রকলায় মানব মুখ, প্রকৃতি, যুদ্ধ, রাজনীতি ও উৎসব বাস্তবধর্মীভাবে ফুটে ওঠে। আকবর প্রথম চিত্রকলাকে ধর্মীয় সীমা অতিক্রম করে মানব জীবনে প্রতিফলন ঘটিয়েছিলেন। আকবরনামা মুঘল চিত্রকলার শ্রেষ্ঠ উদাহরণ। যুদ্ধ, নৌযাত্রা, উৎসব, দরবার, প্রাকৃতিক দৃশ্য এবং বিদেশি দূতদের আগমন এতে জীবন্তভাবে চিত্রিত হয়েছে। প্রতিটি চিত্রে শতাধিক মুখ, গতি, আলো, ছায়া ও রঙের জীবন্ত ব্যবহার দেখা যায়। এটি ইতিহাস চিত্র ও নৃতাত্ত্বিক নথি দুটোই। জাহাঙ্গীরের শিল্পরুচি ও প্রভাব। জাহাঙ্গীর ছিলেন প্রকৃতিপ্রেমী ও শিল্পবোধ সম্পন্ন সম্রাট। তার আমলে মুঘল চিত্রকলায় বাস্তবতা, সূক্ষ্মতা এবং প্রাকৃতিক রূপায়ণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তিনি নিজেই শিল্পী ও সমালোচক ছিলেন। ইউরোপীয় প্রভাব ও পারস্য সৌন্দর্যবোধ একত্রে তার আমলে চিত্রকলাকে আন্তর্জাতিক মানে উন্নত করে। তার রাজদরবার ছিল মুঘল শিল্পের উৎকর্ষ কেন্দ্র। জাহাঙ্গীরের চিত্রশিল্পের বৈশিষ্ট্য। জাহাঙ্গীরের চিত্রশিল্পে মানুষ, মুখাবয়ব, পাখি, ফুল, পশু ও প্রাকৃতিক দৃশ্য অসাধারণ নিখুঁতভাবে ফুটে ওঠে। বাস্তবতা ও আবেগের সুষম মেলবন্ধন দেখা যায়। তিনি শিল্পীদের প্রকৃতিতে পাঠিয়ে গবেষণা করাতেন, যাদের তারা প্রাণ ও প্রকৃতির সত্য রূপ আঁকতে পারে। রঙের ব্যবহার ছিল নরম, প্রাকৃতিক ও মার্জিত। জাহাঙ্গীরের প্রধান চিত্রশিল্পী। জাহাঙ্গীরের রাজদরবারে আবুল হাসান, মনোহর, বিশেন দাস ও গঙ্গারাম ছিলেন বিখ্যাত শিল্পী। আবুল হাসান জাহাঙ্গীরের প্রেফারিং সুফি টু কিং চিত্রটি মানবতাবাদী ভাব প্রকাশ করে। এই প্রেফারিং সুফি টু কিং, এটা ছিল বিখ্যাত মানবতাবাদী ভাব প্রকাশের একটি ধারা। শিল্পীরা ইউরোপীয় দৃষ্টিকোণ ব্যবহার করে বাস্তবতাকে গুরুত্ব দেন। চিত্রকলায় স্বচ্ছ আলো, সূক্ষ্ম রেখা এবং প্রতিকৃতি চিত্রণের বাস্তবধর্মিতা এই যুগে বিশেষত্ব ছিল। জাহাঙ্গীরের স্থাপত্য চর্চা। জাহাঙ্গীর আকবরের মতো স্থাপত্যে নতুন শহর গড়েননি, কিন্তু লাহোর ও আগ্রায় বহু স্থাপত্য নির্মাণ করেছিলেন। তিনি সাদা মার্বেল ব্যবহারে উৎসাহী ছিলেন। তার আমলে মার্বেল ও লাল পাথরের সংমিশ্রণ জনপ্রিয় হয়। সরলতা, সৌন্দর্য ও ফুল ও পাতার সূক্ষ্ম খোদাই স্থাপত্যের নতুন মাত্রা যোগ করেছিল। নূরজাহানের ভূমিকা। জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান ছিলেন অত্যন্ত শিল্প রুচি সম্পন্ন।
বাগান পরিকল্পনা, পোশাক, অলঙ্কার এবং স্থাপত্য নকশায় তার বিশাল ভূমিকা ছিল। তার প্রভাবে ইতমাদুল্লাহর সমাধি নির্মিত হয়, যা মার্বেল ও ইনলে কাজের প্রথম উদাহরণ। তিনি রাজনীতিতেও প্রভাবশালী ছিলেন। শিল্পচর্চায় তার সংযোজন মুঘল ঐতিহ্যকে পরিশীলিত করেছিল। ইতমাদুল্লাহর সমাধি লাহোরে অবস্থিত। এই সমাধি নূরজাহানের পিতার স্মৃতিতে নির্মিত। সাদা মার্বেলে নির্মিত সমাধির দেওয়ালে রঙিন পাথর বসানো পিয়েত্রাদুরা এই ভাবধারাকে বলা হয়। কৌশল ব্যবহার করা হয়েছিল পিয়েত্রাদুরা হিসাবে। ফুল ও লতার কারুকাজ, সূক্ষ্ম খোদাই এবং মসৃণ পাথরের কাজ মুঘল শিল্পের এক নতুন অধ্যায় রচনা করে। এই শৈলী পরবর্তীতে তাজমহলে পরিপূর্ণ রূপ পরিগ্রহ করেছিল। শাহজাহানের শাসনকাল স্থাপত্যের শীর্ষবিন্দুতে পৌঁছেছিল। শাহজাহানের আমলে মুঘল স্থাপত্য সৌন্দর্য, সুষমা ও প্রযুক্তির দিক থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। তিনি ছিলেন নান্দনিক চেতনার সম্রাট। তার স্থাপত্য সাদা মার্বেলের আধিপত্য, ফুলের খোদাই, পাথর বসানো ইনলে কাজ এবং নিখুঁত সিমেট্রি দেখা যায়। শাহজাহানের যুগকে বলা হয় মুঘল স্থাপত্যের গোল্ডেন এজ। তাজমহল চিরন্তন ভালোবাসার প্রতীক। শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তাজমহল নির্মিত হয়। 1631 থেকে 1648-এর মধ্যে এটি নির্মিত হয়েছিল। স্থপতি ছিলেন উস্তাদ ঈশা। সাদা মার্বেলে নির্মিত এই সমাধি ইসলামী, পারস্য ও ভারতীয় স্থাপত্যের মিশ্র প্রতীক। চারদিকের মিনার, কেন্দ্রীয় গম্বুজ এবং 4 বাগ নকশা তাজমহলকে বিশ্ব স্থাপত্যের আশ্চর্য হিসাবে স্থান দিয়েছে। এটি ভালোবাসা ও চিরন্তনতার প্রতীক। তাজমহলের স্থাপত্য বৈশিষ্ট্য: তাজমহল সিমেট্রিক্যাল পরিকল্পনা, পিয়েত্রাদুরা কাজ, গম্বুজ ও খিলানের সূক্ষ্ম অনুপাত, জল চৌবাচ্চা এবং প্রতিফলন কৌশল একে অনন্য করে তুলেছে। দিনের বিভিন্ন সময়ে আলো ছায়ার পরিবর্তনে এর রং বদলে যায়। তাজমহল শুধু এক সমাধি নয়, বরং মুঘল স্থাপত্যের নান্দনিক চেতনার প্রতীক। দিল্লির লালকেল্লা: শাহজাহান দিল্লিতে নতুন রাজধানী শাহজাহানাবাদ গড়ে তোলেন, যা বর্তমান নতুন দিল্লি, যার কেন্দ্রস্থলে লালকেল্লা অবস্থিত। লাল বেলে পাথরে নির্মিত এই দুর্গে রাজকীয় প্রাসাদ, দিওয়ানি আম, দিওয়ানি খাস, নবতখানা ও মুঘল উদ্যান রয়েছে। স্থাপত্যে গাম্ভীর্য, রঙের বৈচিত্র্য এবং নিখুঁত সুষমা প্রকাশ পায়। দিওয়ানি খাসের বিখ্যাত লাইন, "ইফ দেয়ার ইজ এ প্যারাডাইস অন আর্থ, ইট ইজ হেয়ার, ইট ইজ হেয়ার"। শাহজাহান নির্মিত দিল্লির জামে মসজিদ, যেটা 1656 সালে নির্মিত হয়েছিল, ভারতের বৃহত্তম মসজিদগুলির একটি। লাল ও সাদা পাথরের মিশ্র নির্মাণ, 3টি গম্বুজ ও 2টি মিনার সহ এই মসজিদ ধর্মীয় স্থাপত্যের মহিমা ও শান্তির প্রতীক। বিশাল খোলা প্রার্থনা ক্ষেত্র ও খিলানের সুষম বিন্যাস ইসলামী নান্দনিকতার উৎকর্ষ প্রকাশ করে। শাহজাহানের অন্যান্য নির্মাণ: তাজমহল ও লালকেল্লা ছাড়াও শাহজাহানের আগ্রায় মমতাজ মসজিদ, লাহোরে শালিমার বাগ, কাশ্মীরে নিশাত বাগ নির্মাণ করেন। তার প্রতিটি স্থাপত্যে ফুলের খোদাই, জালির কাজ এবং জলবিন্যাসের নিখুঁত সৌন্দর্য দেখা যায়। তিনি পারস্য 4 বাগ শৈলীর পূর্ণতা ঘটিয়েছিলেন। পিয়েত্রাদুরা কারুকাজ: শাহজাহানের স্থাপত্যে পিয়েত্রাদুরা বা রঙিন পাথরে বসানো অলঙ্করণ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ফুল, ফল ও জ্যামিতিক নকশার রুবি, জ্যাড, ল্যাপিস লাজুলি প্রভৃতি মূল্যবান পাথর বসানো হতো। এই কারুকাজ স্থাপত্যে জীবন্ত, রঙিন ও সূক্ষ্মতা এনে দেয়, যা তাজমহলকে বিশ্বমানের শিল্পে উন্নীত করে। শাহজাহানের চিত্রকলার ধারা: চিত্রকলায় শাহজাহান জাহাঙ্গীরের রীতি বজায় রাখেন। প্রতিকৃতি ও রাজসভার চিত্র প্রধান হয়ে ওঠে। চিত্রে সূক্ষ্ম রেখা, উজ্জ্বল রং ও রাজকীয় পোশাকের নিখুঁত চিত্রায়ন দেখা যায়। শিল্পীরা দেহভঙ্গি ও মুখাবয়বের আবেগ প্রকাশের দক্ষতা দেখান। এই সময় শিল্প রাজদরবারের অলঙ্কারে পরিণত হয়। ঔরঙ্গজেবের ধর্মীয় নীতি: ঔরঙ্গজেব ছিলেন ধর্মীয়ভাবে রক্ষণশীল। তিনি সঙ্গীত, চিত্রকলা ও নৃত্যকে ইসলামী রীতির পরিপন্থী মনে করে তা নিষিদ্ধ করেন। তার নীতির ফলে রাজদরবারের শিল্পচর্চা হ্রাস পায়। তবুও কিছু স্থাপত্য প্রকল্প, যেমন মসজিদ-ই জাহান্নুমা, যেটা দিল্লিতে রয়েছে, এবং লাহোর মসজিদ তার সময়ে সম্পন্ন হয়েছিল। ঔরঙ্গজেবের স্থাপত্য সরলতা ও ধর্মীয় গাম্ভীর্য দেখা যায়। অলঙ্কার সীমিত এবং গঠন দৃঢ়। লাল বেলে পাথরের পরিবর্তে সাদা মার্বেল ও প্লাস্টারের ব্যবহার হয়। তিনি আভিজাত্যের পরিবর্তে ধর্মীয় পবিত্রতাকে গুরুত্ব দেন। তার স্থাপত্যে রাজনৈতিক শক্তির প্রকাশের চেয়ে ধর্মীয় অনুশাসনের প্রাধান্য বেশি দেখা যায়।
औरंगजेबेर আমলে শিল্পচর্চা, রাজদরবারের চিত্রশিল্প হ্রাস পেলেও শিল্পীরা প্রাদেশিক দরবারে আশ্রয় পান। রাজস্থানী এবং পাহাড়ি মিনি চিত্রশৈলী এই সময়ে বিকশিত হয়। ধর্মীয় সীমাবদ্ধতা তার মধ্যেও ব্যক্তিগত স্তরে শিল্পচর্চা চলতে থাকে। औरंगजेबेर কঠোর নীতি মুঘল শিল্পের ধারা ধীর গতিতে হলেও নতুন আঞ্চলিক রূপ পেতে সাহায্য করেছিল। মুঘল বাগান পরিকল্পনা, মুঘলরা পারস্যের চারবাগ নকশা অনুসরণ করে বাগান নির্মাণ করেন। চারটি সমানে অংশে বিভক্ত বাগানের কেন্দ্রে ফুয়ারা এবং জলাশয় থাকত। এটি কুরআনের জান্নাতের ধারণার প্রতীক। আগ্রার রামবাগ, লাহোরের শালিমার বাগ, কাশ্মীরের নিষাদবাগ সবই মুঘল নান্দনিকতার প্রতিফলন। মুঘল শিল্পের মূল বৈশিষ্ট্য, মুঘল শিল্পের সুষমা সামঞ্জস্য, সিমেট্রি ও নিখুঁত প্রযুক্তি ছিল মূল উপাদান। ধর্মীয় ও জাগতিক স্থাপত্য উভয় ক্ষেত্রে সৌন্দর্য ও মহিমার ভারসাম্য দেখা যায়। পারস্য হিন্দু ও তুর্কি উপাদানের মেলবন্ধন ঘটিয়ে মুঘল শিল্পের একটি বিশ্বমানের রীতি প্রতিষ্ঠা করে। উপাদান ও নির্মাণ প্রযুক্তি, লাল বেলে পাথর, সাদা মার্বেল, রঙিন পাথর, টাইলস ও ইনলে কাজ মুঘল স্থাপত্যের প্রধান উপকরণ। গম্বুজ ও খিলানের কাঠামোয় উন্নত প্রকৌশল ব্যবহৃত হতো। জলবিন্যাস ও আলোক প্রবেশের বিজ্ঞানসম্মত পরিকল্পনা প্রতিটি স্থাপত্যকে ব্যবহারিক ও সুন্দর করে তোলে। ধর্মীয় সহিষ্ণুতা ও নান্দনিকতা, আকবর ও জাহাঙ্গীরের স্থাপত্যে হিন্দু ও ইসলামিক রীতির মিলনের ফলে ধর্মীয় সহিষ্ণুতা প্রকাশ পায়। পদ্ম ফুল, ঘণ্টা ও খিলানের অলঙ্করণ ভারতীয় ঐতিহ্যের প্রতীক। শাহজাহানের যুগে ধর্মনিরপেক্ষতা থাকলেও শিল্প তার মহিমা ধরে রেখেছিল। এই সময় আঞ্চলিক ক্ষেত্রেও দেখা যায় যথেষ্ট শিল্প উন্নতির সময়ে মুঘল শৈলী বাংলার গড়, ঢাকার লালবাগ দুর্গ, রাজস্থানের আম্বর প্রাসাদ এবং দাক্ষিণাত্যের গোলকুন্ডা দুর্গে প্রভাব ফেলেছে। স্থানীয় উপাদান ও আবহাওয়া অনুযায়ী স্থাপত্যের পরিবর্তন দেখা যায়, ফলে মুঘল স্থাপত্য ভারতে বহুমাত্রিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছিল। বাংলায় মুঘল স্থাপত্য, ঢাকার লালবাগ দুর্গ, সাত গম্বুজ মসজিদ, বাঘা মসজিদ এবং কুসুমবাগ প্রাসাদের মুঘল প্রভাব স্পষ্ট। টেরাকোটার খোদাই, গম্বুজের অনুপাত এবং খিলানের শৈলী এখানে স্বতন্ত্র রূপে বিকশিত হয়। এই নির্মাণগুলি স্থানীয় উপকরণে মুঘল ধারা সংরক্ষণ করেছিল। মুঘল চিত্রকলার উত্তরাধিকার, औरंगजेबের পর মুঘল চিত্রশিল্পীরা রাজস্থান, পাহাড়ি ও দাক্ষিণাত্যের রাজদরবারে আশ্রয় নেন, ফলে রাজস্থানী মিনি চিত্রকলার বিকাশ ঘটে। মুঘল বাস্তবতা ও স্থানীয় রঙ্গিনতা মিশে নতুন আঞ্চলিক ধারার সূচনা হয়। ভারতীয় চিত্রকলার ধারাবাহিকতা এর মাধ্যমেই টিকে থাকে। মুঘল শিল্পের পতনের কারণ, ধর্মীয় রক্ষণশীলতা যেটা औरंगजेबের সময়ে শুরু হয়েছিল, রাজনৈতিক দুর্বলতা ও আর্থিক সংকটের কারণে औरंगजेब পরবর্তী সময়ে শিল্পের পতন ঘটে। রাজদরবারের পৃষ্ঠপোষকতা হারিয়ে শিল্পীরা আঞ্চলিক কেন্দ্রে সরে যান, তবে মুঘল ধারা সম্পূর্ণ বিলুপ্ত না হয়ে স্থানীয় শিল্পে রূপান্তরিত হয়। ইউরোপীয় প্রভাব, জাহাঙ্গীর ও শাহজাহানের সময় ইউরোপীয় দূত শিল্পীরা রাজদরবারে আসেন। ইউরোপীয় তেল, রং, আলো, ছায়া ও প্রতিকৃতি শিল্পের কৌশল মুঘল চিত্রকলাকে প্রভাবিত করে। ফলস্বরূপ ভারতীয় বাস্তবতা ও ইউরোপীয় দৃষ্টিকোণের মিলনে এক নতুন ধারার জন্ম হয়। প্রযুক্তিগত উৎকর্ষ, মুঘল স্থাপত্যে গম্বুজ নির্মাণ, পাথর বসানো, জলপ্রবাহ পরিকল্পনা ও আলোক নিয়ন্ত্রণে অসাধারণ প্রকৌশল দক্ষতা দেখা যায়। উদ্যানের জলধারা কুলিং সিস্টেম হিসাবে কাজ করত। পাথর কাটা ও পালিশ প্রযুক্তি এত উন্নত ছিল যে আজও স্থাপত্যগুলো টিকে রয়েছে। মুঘল শিল্পে নারীদের প্রভাব, নূরজাহান ও মমতাজ মহলের শিল্পরুচি মুঘল শিল্পে গভীর প্রভাব ফেলে। তারা পোশাক, অলঙ্করণ, স্থাপত্য পরিকল্পনা ও বাগান নকশায় সক্রিয় ভূমিকা রাখেন। তাদের সংবেদনশীলতা মুঘল শিল্পে কোমলতা ও শুষ্কতার সংযোজন ঘটায়। মুঘল স্থাপত্যের সামাজিক প্রভাব, মুঘল স্থাপত্য শুধু রাজকীয় জাঁকজমক নয়, বরং জনগণের মধ্যে শিল্পবোধ জাগিয়ে তোলে। মসজিদ, সরাইখানা, বাজার ও সেতু নির্মাণে নান্দনিকতা যুক্ত হয়। সাধারণ মানুষের স্থাপত্যের সুষমা ও সৌন্দর্য ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। প্রশাসনিক স্থাপত্য, আকবর ও শাহজাহানের আমলের প্রশাসনিক স্থাপত্য যেমন দরবার, কেল্লা, আদালত, প্রাসাদ মুঘল শাসনের প্রতীক হয়ে ওঠে। আগ্রার দুর্গ, লালকেল্লা শুধু সামরিক নয়, বরং সাংস্কৃতিক ঐক্যের প্রকাশ ছিল। স্থাপত্যে রাজনীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। মুঘল শিল্পের তুলনামূলক মূল্যায়ন, বাবরের আমলে শিল্পের ভিত্তি স্থাপিত হয় প্রকৃতি প্রেম ও বাগান পরিকল্পনায়। হুমায়ুন পারস্য শিল্পীদের নিয়ে আসেন, যার ফলে শিল্পে আন্তর্জাতিক রূপ আসে। আকবর মুঘল স্থাপত্যের জাতীয় চরিত্র দেন, লাল পাথর ধর্ম নিরপেক্ষতা এবং গৌরবের প্রতীক। জাহাঙ্গীর শিল্পে বাস্তবতা ও প্রকৃতির সূক্ষ্মতা যোগ করেন।
শাহজাহান এই ধারাকে পূর্ণতা দেন তাজমহল এর শ্রেষ্ঠ দৃষ্টান্ত। অরঙ্গজেবের ধর্মীয় কট্টরতার ফলে শিল্পের পতন ঘটে, তবে ঐতিহ্য রয়ে যায় অমলিন। মুঘল শিল্পের প্রভাব। মুঘল শিল্প ভারতের সর্বত্র গভীর প্রভাব ফেলেছিল। বাংলা, রাজস্থান, দাক্ষিণাত্য ও কাশ্মীরের স্থাপত্যে এর রীতি অনুকরণ দেখা যায়। রাজস্থানীয় পাহাড়ি চিত্রকলায় মুঘল বাস্তবতা ও স্থানীয় রঙ্গিনতা মিশিয়ে নতুন ধারার জন্ম দেয়। ভারতীয় বাগান পরিকল্পনা, প্রাসাদ নকশা, অলঙ্করণ এবং গম্বুজ স্থাপত্য আজও মুঘল শৈলীর উত্তরাধিকার বহন করে গেছে। ইউরোপীয় ও ভারতীয় শিল্পের সেতুবন্ধন এই যুগেই সম্ভব হয়েছিল। মুঘল শিল্পের বৈশ্বিক গুরুত্ব। তাজমহল বিশ্ব ঐতিহ্যের অংশ, কিন্তু শুধু তাই নয়, মুঘল শিল্প এক বৈশ্বিক প্রতীক। এটি প্রমাণ করে কিভাবে ইসলামিক, পারস্য ও ভারতীয় সংস্কৃতি মিলেমিশে এক সার্বজনীন নান্দনিকতা সৃষ্টি করেছে। মুঘল শিল্প ও স্থাপত্যে ধর্ম, রাজনীতি ও নন্দন তত্ত্ব একত্রে কাজ করেছে। ইউনেস্কো ঘোষিত ঐতিহ্য স্থলগুলি আজও বিশ্বজুড়ে ভারতের সংস্কৃতির মর্যাদা তুলে ধরে। সবশেষে কি বলবো? সবশেষে বলা যায়, মুঘল শিল্প ভারতের ইতিহাসে সৌন্দর্য, সামঞ্জস্য ও মানবিক বোধের চিরন্তন দৃষ্টান্ত। বাবর থেকে অরঙ্গজেব পর্যন্ত এই ধারায় শিল্প ও স্থাপত্য রাজশক্তির পাশাপাশি সংস্কৃতির প্রতিফলন ঘটায়। যদিও অরঙ্গজেব পরবর্তী সময়ের পতন ঘটে, তবুও মুঘল নান্দনিকতায় ভারতীয় সভ্যতার অংশ হয়ে গেছে। তাজমহল, আগ্রার দুর্গ, ফতেপুর সিক্রি, জাহাঙ্গীর চিত্রকলা সবই প্রমাণ করে মুঘল শিল্প শুধু স্থাপত্য নয়, এক চিরন্তন সভ্যতার আত্মপ্রকাশ। এবার সবচেয়ে ভালো যে জিনিসটা তোমাদের জন্য, পরীক্ষাভিত্তিক কিছু প্রশ্ন ব্যাখ্যা সহ রয়েছে। মুঘল স্থাপত্যের মূল বৈশিষ্ট্য কোনটি? মুঘল স্থাপত্যের মূল বৈশিষ্ট্য লাল বেলে পাথর ও সাদা মার্বেলের সমন্বয়, নিখুঁত সুষম নকশা ও অলঙ্করণ সবই এর বৈশিষ্ট্য ছিল। মুঘল শিল্পের সূচনা কবে হয়েছিল? বাবরের আমলে মুঘল শিল্পের সূচনা হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, মুঘল সম্রাট হুমায়ুনের সমাধি কে নির্মাণ করেছিলেন? হুমায়ুনের সমাধি নির্মাণ পারস্য স্থপতি মিরাক মির্জা গিয়াস হুমায়ুনের সমাধি নির্মাণ করেন, যা মুঘল স্থাপত্যের প্রথম পরিপূর্ণ উদাহরণ। হুমায়ুনের সমাধি নির্মাণে কোন শৈলীর প্রভাব দেখা যায়? পারস্যের চারবাক নকশা ও মার্বেল ব্যবহার মুঘল স্থাপত্যের প্রথম প্রয়োগ, যা হুমায়ুনের সমাধিতে দেখা যায়। আকবরের নির্মিত ফতেপুর সিক্রি অবস্থিত কোথায়? আগ্রা থেকে কিছু দূরে ফতেপুর সিক্রি রাজধানী হিসাবে গড়ে তোলেন, যেখানে বুলন্দ দরওয়াজা ও জুদাবাই প্রাসাদ অবস্থিত। ফতেপুর সিক্রি দিওয়ানি খাসের বিশেষত্ব কি? দিওয়ানি খাস ছিল আকবরের ধর্মীয় সংলাপের স্থান, যেখানে তিনি বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের আমন্ত্রণ করতেন। বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন আকবর দাক্ষিণাত্য বিজয়ের স্মারক হিসাবে। এটা একটু দেখে নেবে, কারণ 1575 হিসাবে গুজরাট জয়ের স্মরণে তিনি এই বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। আকবরের সময় রাজদরবারের চিত্রশালা পরিচালনা কে করতেন? পারস্য শিল্পী আব্দুস সামাদ এবং মীর সৈয়দ আলী। আকবরনামা চিত্রগুলির প্রধান বৈশিষ্ট্য কী ছিল? আকবরনামার চিত্রে যুদ্ধ, রাজনীতি ও সমাজ জীবনের বাস্তবতা জীবন্তভাবে প্রকাশ পেয়েছে। তুতিনামা গ্রন্থের চিত্রের সঙ্গে যুক্ত। আকবরের রাজচিত্রশালায় প্রস্তুত তুতিনামা চিত্রমালায় প্রাচ্যের কাহিনী ও মানব জীবনের প্রতিফলন দেখা যায়। জাহাঙ্গীরের সময় চিত্রকলার প্রধান বৈশিষ্ট্য কী ছিল? চিত্রকলার পশু, পাখি, ফুল ও মানুষের বাস্তব প্রতিকৃতি তার আমলে দেখা যায়। জাহাঙ্গীরের রাজদরবারে জাহাঙ্গীরের রাজদরবারে 3 জন শিল্পী ছিলেন বাস্তবতা ও সূক্ষ্মতার জন্য বিখ্যাত। নূরজাহানের আমলে কোন সমাধি নির্মিত হয়েছিল? জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তার পিতার সমাধিতে ইতমাদুল্লাহর সমাধি নির্মাণ করা হয়েছিল। শাহজাহানের আমলে স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য কী ছিল? নিখুঁত সিমেন্ট্রি, সাদা মার্বেল, পিয়েত্রাদুরা, ইনলের কাজ এই সময় দেখা গিয়েছিল। তাজমহল নির্মিত কবে হয়? 1631 থেকে 1648-এর মধ্যে সেটা নির্মিত হয়, বিশ্ব ঐতিহ্যের অংশ। তাজমহলের স্থপতি কে ছিলেন? তাজমহলের স্থপতি ছিলেন উস্তাদ ঈশা। তাজমহল তৈরির লালকেল্লায় অবস্থিত। দিল্লির লালকেল্লায় শাহজাহানের তৈরি লালকেল্লা অবস্থিত দিল্লিতে। জামে মসজিদ নির্মাণ করেন সম্রাট শাহজাহান 1656 সালে এটি নির্মাণ করেছিলেন। অরঙ্গজেব কোন শিল্পরীতি নিষিদ্ধ করেন? অরঙ্গজেব ধর্মীয় কারণে সঙ্গীত ও চিত্রকলা নিষিদ্ধ করেন, ফলে মুঘল শিল্পের অবক্ষয় শুরু হয়। অরঙ্গজেবের সময় নির্মিত মসজিদ দিল্লির মসজিদ ই জাহান্নামা অরঙ্গজেবের সময় সম্পূর্ণ হয়, যা তার ধর্মীয় স্থাপত্য চিন্তার উদাহরণ।
পিয়েত্রাদুরার কাজে ব্যবহৃত হয়। পিয়েত্রাদুরা হচ্ছে রঙিন মূল্যবান পাথর বসিয়ে ফুল ও লতার অলঙ্করণ তৈরির কৌশল। মুঘল স্থাপত্যের চারবাগ নকশার প্রতীক করে চারবাগ বাগান নকশা ইসলামী জান্নাত ধারণা থেকে উদ্ভূত, জল, বৃক্ষ ও সুষমা তার প্রতীক। আকবর এর স্থাপত্যে হিন্দু প্রভাবের চিহ্ন। আকবর হিন্দু মোটিফ ও প্রতীক ইসলামিক স্থাপত্যের মিলিয়েছিলেন, যা ধর্মনিরপেক্ষতা প্রকাশ করে। জাহাঙ্গীরের আমলে কোন ইউরোপীয় প্রভাব দেখা যায়? ইউরোপীয় দূতদের মাধ্যমে রেনেসাঁ শিল্পের আলো ছায়া ব্যবহার মুঘল চিত্রকলায় প্রভাব ফেলেছিল। মুঘল শিল্পে বাস্তবতাবাদী ধারা সর্বাধিক প্রকাশ পায়। জাহাঙ্গীরের শিল্পীদের প্রকৃতি পর্যবেক্ষণের নির্দেশ দেন, ফলে চিত্রকলায় বাস্তবতা প্রতিষ্ঠিত হয়। শাহজাহানের আমলে স্থাপত্যের প্রধান উপাদান কী ছিল? শাহজাহানের আমলের স্থাপত্যের প্রধান উপাদান ছিল সাদা মার্বেল। রাজকীয় স্থাপত্যের প্রধান উপাদান হিসাবে গ্রহণ করে তাজমহল এর উৎকৃষ্ট উদাহরণ। শাহজাহান কোন নতুন রাজধানী স্থাপন করেন? দিল্লির শাহজাহানাবাদ। লালকেল্লার বিখ্যাত শিলালিপি কী ছিল লেখা? ইফ দেয়ার ইজ এ প্যারাডাইস অন আর্থ ইট ইজ হেয়ার। লালকেল্লা নির্মিত হয়েছিল 1639 খ্রিস্টাব্দে। শাহজাহান নির্মিত বিখ্যাত উদ্যান শালিমার বাগ শাহজাহানের পরিকল্পনা নির্মিত হয়। এটি চারবাগ শৈলীর উন্নত উদাহরণ। পিয়েত্রাদুরা কারুকাজ প্রথমে দেখা যায় কোথায়? নূরজাহানের পিতার সমাধিতে প্রথম এই রঙিন পাথর বসানোর কৌশল ব্যবহৃত হয়, যা পরে তাজমহলে পরিপূর্ণতা পেয়েছিল। তাজমহলের নকশায় কোন দেশীয় প্রভাব দেখা যায়? রাজপুত গম্বুজ, বাংলার খিলান ও পারস্যের চারবাগ শৈলী। শাহজাহানের সময়ে চিত্রকলার মূল ধারা। শাহজাহান যুগে প্রতিকৃতি চিত্র জনপ্রিয় হয়। রাজসভা, সঙ্গীত, নৃত্য ইত্যাদি দৃশ্য প্রধান বিষয় হয়ে ওঠে। অরঙ্গজেবের ধর্মীয় নীতিশিল্পে কী প্রভাব ফেলেছিল? অরঙ্গজেব চিত্রকলা ও সঙ্গীত নিষিদ্ধ করেন, এর ফলে রাজদরবারে শিল্পের অবক্ষয় ঘটে। অরঙ্গজেবের শাসনকালে নির্মিত স্থাপত্য। দিল্লির মসজিদি জাহান্নামা অরঙ্গজেবের ধর্মীয় স্থাপত্য নির্ভর চিন্তার প্রতিফলন। মুঘল শিল্পের পতনের মূল কারণ। অরঙ্গজেবের নীতি যুদ্ধবে পৃষ্ঠপোষকতার অভাব মুঘল শিল্পের পতনের জন্য দায়ী ছিল। মুঘল বাগানের মূল পরিকল্পনা ছিল চারবাগে বিভক্ত বাগানের কেন্দ্রে ফুয়ারা, জলধারা থাকত, যা ইসলামীয় জান্নাতের প্রতীক। শালিমার বাগ কোন শহরে অবস্থিত? লাহোর। শাহজাহান নির্মিত শালিমার বাগ পারস্য ভারতীয় বাগান পরিকল্পনার মিলিত রূপ। মুঘল স্থাপত্যে একটি প্রধান বৈশিষ্ট্য গম্বুজ ও খিলান মুঘল স্থাপত্যের সার্বজনীন বৈশিষ্ট্য, যা শক্তি ও ঐশ্বর্যের প্রতীক ছিল। জালিকাজ বলতে কি বোঝায়? মার্বেল পাথরের ফুল বা জ্যামিতিক ছিদ্র খোদাই করা নকশা জালিকাজ নামে পরিচিত, যেমন তাজমহলে দেখা যায়। মুঘল স্থাপত্যের আরেক নাম। মুঘল স্থাপত্যে ভারতীয় ও পারস্যের উপাদান মিলন ঘটে, তাই একে ইন্দো পার্সিয়ান শিল্প বলা হয়। কোন মুঘল সম্রাটের আমলে ইতমাদুল্লাহর সমাধি নির্মিত হয়েছিল? জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান তার পিতার স্মৃতিতে এই সমাধি নির্মাণ করেছিলেন। পদ্মফুল মোটিফের ব্যবহার দেখা যায়। আকবর হিন্দু প্রতীক যেমন পদ্মফুল, ঘণ্টা, রথচক্র ইত্যাদি ইসলামিক রীতির সঙ্গে ব্যবহার করেন। শাহজাহানের স্থাপত্যে আলো ছায়া কৌশলের ব্যবহার মূলত দেখা যায়। তাজমহলের দিনের সময় অনুযায়ী আলো ছায়ার রং পরিবর্তন দেখা যায়, যা প্রকৌশল ও শিল্পের মেলবন্ধন। অরঙ্গজেবের আমলে শিল্পীরা আশ্রয় পান। রাজদরবারের শিল্পচর্চা নিষিদ্ধ হলে শিল্পীরা বিভিন্ন আঞ্চলিক রাজদরবারে স্থানান্তরিত হন। রাজস্থানী মিনি চিত্রকলার উৎস মুঘল শিল্পের। রাজস্থান চিত্রকলা মুঘল বাস্তবতাকে গ্রহণ করে, তবে রঙে আঞ্চলিকতার যোগ করে। মুঘল স্থাপত্য গম্বুজের ব্যবহার প্রথম দেখা যায় হুমায়ুনের সমাধিতে। কেন্দ্রীয় গম্বুজ মুঘল স্থাপত্যের প্রথম নিদর্শন। মুঘল স্থাপত্যে ব্যবহৃত জলবিন্যাস ব্যবস্থার উদ্দেশ্য বাগানে ফুয়ারা ও জল চৌবাচ্চা শুধু সৌন্দর্য নয়, পরিবেশ ঠান্ডা রাখার কাজেও ব্যবহার করত। মুঘল শিল্পে ধর্মনিরপেক্ষতার প্রতিফলন সবচেয়ে স্পষ্ট। আকবরের আমলে হিন্দু ও ইসলামীয় নকশার সংমিশ্রণে ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি প্রকাশ পায়। তাহলে এই ছিল মুঘল যুগের শিল্প, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রকলার উপর একটা বিস্তৃত আলোচনামূলক একটা ভিডিও, যার সঙ্গে অনেকগুলি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রয়েছে, তার ব্যাখ্যা রয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তোমাদের জানিয়ে রাখি, এশিওটিক একাডেমি থেকে যে কোনো সাবজেক্টের যে কোনো পরীক্ষার প্রতিযোগিতামূলক পরীক্ষার নোটসের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাই ভালো থাকবে। নমস্কার।